গাজায় এখনও লড়াইয়ে হামাসের টিকে থাকা, প্রশাসন ও খরচাদির যোগান হচ্ছে কিভাবে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জি. রতন স্বাগত জানাচ্ছি। গাজায় তো আর কিছুই অবশিষ্ট নেই বললেই চলে, সব কিছু শেষ। যে সংখ্যক নাগরিক এখন বেঁচে আছেন তারা কঙ্কালসার, ক্ষুধায় কাতর এবং তাদেরকে এক জায়গায় রেখে ত্রাণ প্রদানের নামে গুলি করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। শিশুদের চোখে বুকে টার্গেট করে স্নাইপার দিয়ে গুলি করে মারা হচ্ছে। এত কিছুর মধ্যেও আসলে হামাস কিভাবে টিকে আছে? কি করে তাদের সাথে থাকা সৈন্যদের বা সদস্যদের বেতন বা অন্যান্য খরচাদি প্রদান করছেন? কিভাবেই বা তাদের পরিবারের লোকেরা বেঁচে আছেন? সৈন্যদের পরিধেয় পোশাক, ইউনিফর্ম, অস্ত্র তৈরি, উৎপাদন, যাতায়াত খরচ, তেল বা বাহনের ফুয়েল বা বাহনের সাপোর্ট বা রিপেয়ারিংয়ের খরচ, এত কিছুর কিভাবে সংস্থান করা হচ্ছে? গাজা উপত্যকায় 2 বছর ধরে চলা যুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর রাজনৈতিক নেতৃত্ব তীব্র চাপে রয়েছে। তবু যুদ্ধ চলাকালেই হামাস নগদ অর্থভিত্তিক এক গোপন পরিশোধ ব্যবস্থা ব্যবহার করে যাচ্ছে। এর মাধ্যমে 30,000 সরকারি কর্মচারীর বেতন পরিশোধ করছে তারা। মোট বেতন বাবদ এ অর্থের পরিমাণ 7 মিলিয়ন, অর্থাৎ $70 লাখ, 53 লাখ পাউন্ড। বিবিসি গাজার 3 জন সরকারি কর্মচারীর সঙ্গে কথা বলেছে। গত সপ্তাহে প্রায় $300 করে বেতন পাওয়ার কথা নিশ্চিত করেছেন তারা। ধারণা করা হচ্ছে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে যারা প্রতি 10 সপ্তাহে যুদ্ধপূর্ব বেতনের সর্বোচ্চ 20% কিছু বেশি পাচ্ছেন, এই 3 কর্মচারী তাদের কয়েকজন। বেগতিক অর্থনৈতিক পরিস্থিতি ও লাগাম ছাড়া মূল্যস্ফীতির মধ্যে এই সামান্য বেতন, যা পূর্ণ বেতনের 1 ভগ্নাংশ, দলের অনুগত কর্মীদের মধ্যেও ক্ষোভ বাড়াচ্ছে। গাজায় ভয়াবহ খাদ্য সংকট চলছে। এ নিয়ে ত্রাণ সংস্থাগুলো ইসরায়েলি অবরোধকে দায়ী করছে। তীব্র অপুষ্টির ঘটনাও বাড়ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোয় গাজায় 1 কেজি আটা বিক্রি হয়েছে $80, যা সর্বকালের সর্বোচ্চ। গাজায় ব্যাংকিং ব্যবস্থা কার্যত বন্ধ থাকায় এই সামান্য বেতন তুলতেও জটিলতা ও ঝুঁকি রয়েছে। ইসরায়েলি বাহিনী নিয়মিত হামাসের বেতন বিতরণকারীদের নিশানা করে, যাতে সংগঠনটির শাসন ক্ষমতা দুর্বল হয়, সেইভাবে কাজ করে যাচ্ছে। পুলিশ থেকে শুরু করে কর্মকর্তা কর্মচারীদের অনেকে নিজের বা স্ত্রী স্বামীর মুঠোফোনে এনক্রিপ্টেড বার্তা পান। বার্তায় নির্দিষ্ট সময় ও স্থানে গিয়ে বন্ধুর সঙ্গে চা খাওয়ার আহ্বান জানানো হয়। নির্দিষ্ট জায়গায় পৌঁছালে একজন পুরুষ, কখনো নারী, গোপনে একটি সিল করা খাম হাতে তুলে দেন, যাতে টাকা থাকে। এরপর কোনো কথা না বলে তিনি সরে পড়েন। নিরাপত্তার কারণে নাম প্রকাশ করতে না চাওয়া হামাসের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একজন কর্মী নিজের ঝুঁকির অভিজ্ঞতা বিনিময় করেন। এই কর্মী বলেন, প্রতিবার বেতন তুলতে গেলে আমি স্ত্রী সন্তানদের বিদায় জানাই, জানি হয়তো আর ফিরে আসব না। কয়েকবার ইসরায়েলি হামলা বেতন বিতরণ স্থলে আঘাত করেছে। গাজা শহরের একটি ব্যস্ত বাজারে এমনই এক হামলায় আমি প্রাণে বেঁচেছিলাম। আলা, প্রকৃত নাম প্রকাশ করা হয়নি, হামাস পরিচালিত সরকারের একজন স্কুল শিক্ষক ও 6 সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি বলেন, আমি 1000 শেকেল, অর্থাৎ প্রায় $300 পেয়েছি পুরনো ও ছেঁড়া নোটে। কোনো ব্যবসায়ী তা নিতে রাজি হননি। মাত্র 200 শেকেল, অর্থাৎ ইসরায়েলি মুদ্রায় ব্যবহারযোগ্য। বাকিগুলো দিয়ে কি করব বুঝতে পারছি না। 2-2.5 মাসের ক্ষুধার পর আমাদের এভাবে ছেঁড়া টাকা দিয়ে বেতন দেয়া হলো। শিশুদের মুখে খাবার তুলে দিতে আমি প্রায়ই সাহায্য বিতরণ কেন্দ্রে যাই, হয়তো কিছু আটা পাবো বলে। কখনো পাই, বেশিরভাগ সময়ই খালি হাতে ফিরি, বলেন আলা। চলতি বছরের মার্চে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে তারা গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে হামলায় হামাসের আর্থিক বিভাগের প্রধান ইসমাইল বারহুমকে হত্যা করেছে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি হামাসের সামরিক শাখায় তহবিল সরবরাহ করছিলেন। কিভাবে প্রশাসনিক ও আর্থিক অবকাঠামোর বড় অংশ ধ্বংস হওয়ার পরও হামাস বেতন প্রদানের অর্থ যোগাচ্ছে তা স্পষ্ট নয়। হামাসের আর্থিক কার্যক্রম সম্পর্কে অবগত ও উচ্চ পদে থাকা একজন জ্যেষ্ঠ কর্মী
বিবিসিকে জানান 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলার আগে হামাস গোপন সুড়ঙ্গে প্রায় 700 মিলিয়ন অর্থাৎ $70 কোটি নগদ ও শত শত মিলিয়ন শেকেল মজুত করেছিল। ওই হামলার পর সেদিন থেকেই গাজায় নজিরবিহীন তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েল। অভিযোগ অনুযায়ী এই মজুত তদারক করতেন হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার ও তার ভাই মোহাম্মদ। তাদের দুজনকেই পরবর্তী সময়ে ইসরায়েলি বাহিনী হত্যা করেছে। হামাস বহুদিন ধরে গাজায় আমদানি পণ্য ও কর থেকে বড় অঙ্কের রাজস্ব আদায় করে এসেছে। পাশাপাশি কাতার থেকে $1 মিলিয়ন সহায়তা পেয়েছে। হামাসের সামরিক শাখা ইজ্জেদ্দিন আল কাসাম ব্রিগেডের জন্য আলাদা আর্থিক ব্যবস্থা রয়েছে, যা মূলত ইরান থেকে অর্থায়নকৃত। বিশ্বের অন্যতম প্রভাবশালী ইসলামপন্থী সংগঠন মিশরের নিষিদ্ধ মুসলিম ব্রাদারহুডের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, তাদের বাজেটের প্রায় 10% হামাসকে দেওয়া হয়েছে। যুদ্ধ চলাকালীন রাজস্ব জোগাড় করতে হামাস ব্যবসায়ীদের ওপর কর ধার্য করা অব্যাহত রেখেছে এবং সিগারেটের বিশাল মজুদ শতগুণ দামে বিক্রি করেছে। যুদ্ধের আগে 20টি সিগারেটের প্যাকেটের দাম ছিল $5, এখন তা বেড়ে $170 বেশি হয়েছে। নগদ অর্থ প্রদানের পাশাপাশি হামাস তাদের সদস্য ও পরিবারের কাছে খাদ্য সামগ্রীও বিতরণ করেছে স্থানীয় জরুরি কমিটির মাধ্যমে। এসব কমিটির নেতৃত্ব ইসরায়েলি হামলায় নিহত হওয়ার কারণে বারবার পরিবর্তিত হয়েছে। হামাসের এ পদক্ষেপে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বেড়েছে। গাজার অনেক বাসিন্দা তাদের সমালোচনা করে বলেছেন, তারা শুধু নিজেদের সমর্থকদের কাছে সাহায্য পৌঁছে দিচ্ছে, বাকি জনগণকে বঞ্চিত করছে। গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার প্রায় 2 বছর পর হামাসের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে এবং এর রাজনৈতিক নেতৃত্ব প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে। তবে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, এই গোষ্ঠীটি নগদ অর্থ প্রদানের একটি গোপন ব্যবস্থার মাধ্যমে প্রায় 30,000 বেসামরিক কর্মচারীকে বেতন প্রদান অব্যাহত রাখতে সক্ষম হয়েছে, যার মোট পরিমাণ প্রায় $7 মিলিয়ন। খবরে বলা হয়েছে, 3 জন সরকারি কর্মচারী নিশ্চিত করেছেন যে তারা এই সপ্তাহে প্রায় $300 করে পেয়েছেন, যা তাদের যুদ্ধপূর্ব বেতনের প্রায় 20%, যা প্রতি 10 সপ্তাহে বিতরণ করা হয়। এদিকে জানা গেছে যে গাজায় ব্যাংকিং ব্যবস্থার অভাব এবং ইসরায়েলি হামলার ঝুঁকির কারণে বেতন বিতরণ গোপন বৈঠকের মাধ্যমে করা হয়। কর্মচারীদের বন্ধুর সাথে চা পান করার জন্য কোডের নির্দেশনা দেয়া হয়, যেখানে তাদের অর্থের খাম দেয়া হয়। মনে রাখবেন যে মার্চ মাসে ইসরায়েল হামাসের অর্থপ্রধান ইসমাইল বারহুমকে হত্যার ঘোষণা দিয়েছিল এবং হামাস কিভাবে অর্থ প্রদানের জন্য তহবিল সংগ্রহ করছে তা এখনও স্পষ্ট নয়, কারণ তাদের আর্থিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। হামাসের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন, আমরা স্মরণ করছি যে দেশটি তীব্র খাদ্য ঘাটতির মুখোমুখি হচ্ছে যখন হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 60,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে 18,500 জনেরও বেশি শিশু এবং 9,800 জন নারী রয়েছে। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ সহায় হন। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত চেঞ্জ টিভি গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন এবং মুক্ত সাংবাদিকতা প্রতিষ্ঠায় দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মানুষের জনমত গঠনে এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তথ্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গোটা জাতিকে তাক লাগিয়ে দিয়েছে। এক ফোঁটা হলুদও নেই, এই স্লোগান নিয়ে কোনো প্রতিষ্ঠান, কোনো সংবাদপত্র এবং কোনো মিডিয়া কাজ করছে বলে আমার জানা নেই। এবং বস্তুনিষ্ঠ সংবাদই যাদের প্রেরণা, যাদের একদল বস্তুনিষ্ঠ সংবাদকর্মী নিরলসভাবে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, শোষণমুক্ত, ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তার নাম হচ্ছে চেঞ্জ টিভি। বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমি চেঞ্জ টিভির দর্শক, শ্রোতা এবং কলাকুশলী, বিজ্ঞাপনদাতা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। 6টি বছর খুব বেশি নয়, 6টি মাস বা বছর একটা শিশু বয়স থাকে। এই শিশু বয়সে চেঞ্জ টিভি যা অর্জন করেছে তা কৈশোরে গিয়ে
হয়তো আরও অনেক অনেক বড় আকারে ধারণ করবে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের সেন্স টিভি শুধু অনলাইন ভিত্তিক নয়, এটাকে আমরা স্যাটেলাইট হিসাবে দেখতে চাই। বাংলাদেশের মানুষ এই সেন্স টিভির মাধ্যমে আরেকটি স্বপ্নকে তারা বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।